সাক্ষী অ্যানফিল্ড এই সব মুহূর্তের জন্য লিভারপুল অপেক্ষা করেছে 12,783 দিন। সাক্ষী ছিল অ্যানফিল্ড, গানের সুরে নতুনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইয়র্গেন ক্লপ। শিরোপা জিতে সেই ক্লপকেই সাফল্যে ভরিয়ে দিলেন আর্নে স্লট। এল ক্লাসিকোতে 3-3 বার্সেলোনায় সুদিন। আন্তোনিও কন্তের স্বপ্ন ইন্টার মিলানের দুঃস্বপ্ন। রিয়ালের ডাকের অপেক্ষায় জাবি আলোনসো, কোচ সরার অপেক্ষায় লেভারকুজেন। শনি রবির ঘটনাবহুল ফুটবল শেষে চলুন আমরা কথা বলি সোমবারে ফুটবল পাঁচ মিশালিতে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করার জায়গা আর কোথায়? একটাই জায়গা আছে, ইট ওয়াজ অলওয়েজ লিভারপুল। 1990 সালে লিভারপুল ক্যাপ্টেন অ্যালান হেনসেন যখন ওই ট্রফিটা তুলে ধরেছিলেন অ্যানফিল্ডে, তখন হয়তো তিনি ধারণাও করেন নাই যে পরের শিরোপা তোলার জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হতে পারে 30 বছর সময়। সেই 30 বছর পরে 2020-এ যখন লিভারপুল প্রিমিয়ার লিগের টাইটেলটা জিতেছিল, তখনও গ্যালারিতে দর্শক একজনও ছিলেন না। কারণ তার একটাই কারণ, ওই সময় ছিল কোভিড এবং সোশ্যাল ডিস্টেন্সিং। মেইনটেইন করতে হচ্ছিল। এবং এবার লিভারপুল প্রিমিয়ার লিগের টাইটেলটা জিতলো আর্সেনালের সঙ্গে রীতিমতো অন্যরকম এক সোশ্যাল ডিস্টেন্সিং পালন করে এবং 15 পয়েন্টের লিডে থেকে 4টা ম্যাচ হাতে রেখে সেই লিভারপুল এবং লিভারপুলের ফুটবলাররা বলছেন যে ভরা গ্যালারিতে শিরোপা উদযাপনের মতো আনন্দের আর কিছু হতে পারে না। আজকে সোমবারে ইংল্যান্ডের পত্রপত্রিকাগুলো কি বলছে সেটা একটু দেখে নেওয়া প্রয়োজন। তারা সাধারণত বেশ হাস্যরসাত্মক হেডলাইন করেন এবং সবকিছু মিলিয়ে আমরা যদি মিরর স্পোর্ট দিয়ে শুরু করতে পারি, পুল পার্টি, লিভারপুলেরই পার্টি। এবং এরপরে স্টার স্পোর্ট তারা বলছে সালাহ ব্রেট। মোহাম্মদ সালাহকে আপনি আগের দিন কতগুলো সেলফি তুলতে দেখেছেন টটেনহামকে 5-1 গোলে হারানোর ওই ম্যাচের সময় সেলফি তুলেছেন, ম্যাচ শেষে যখন উদযাপন চলছে তখনও তিনি সেলফি তুলেছেন। তারা ওটাকে বানিয়েছে সালাহ ব্রেট। এবং এরপরে দ্য টেলিগ্রাফ তাদের একেবারে নিরেট হেডলাইন, ব্যাক অন দেয়ার পার্চ। এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি। স্যার অ্যালেক্স ফার্গুসনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল, তখন তিনি বলেছিলেন লিভারপুলকে তাদের ওই চেয়ার থেকে সরানোই তার ছিল সবচেয়ে বড় দায়িত্ব বা কৃতিত্ব। সেটা তিনি করে দেখেছিলেন, কিন্তু এখন আর লিভারপুল সেই জায়গায় নাই। লিভারপুল এখন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান 20টা ট্রফির মালিক। একই কথা লিখেছে দ্য গার্ডিয়ান। তারা বলছে ব্যাক অন দ্য পার্চ, লিভারপুল ল্যান্ড 20th টাইটেল অ্যান্ড ইকুয়াল ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসন অবশ্য ওখানে আরেকটা শব্দ উচ্চারণ করেছিলেন এবং বলেও দিয়েছিলেন রিপোর্টারদেরকে তুমি চাইলে এটা লিখতে পারো, যদিও সেটা এখন বলা যাচ্ছে না, এফ বর্গীয় শব্দ, আপনার সেটা জানার কথা। আর সানস্পোর্ট তারা সাধারণত যেরকম হেডলাইন করে সেরকমই চ্যাম্পিয়নে, মানে এইটাকে চ্যাম্পিয়নের সঙ্গে মিলিয়ে তারা আর্নে স্লটের কৃতিত্বটা দিয়েছে। আর্নে স্লটকে আমরা কৃতিত্বটা দিতে চাই এবং লিভারপুল আসলে এবার লিগটা কি করে জিতলো সেটা নিয়ে একটু আমরা ঘাটাঘাটি করতে চাই। লিভারপুলের এই জয়ের পেছনে, প্রিমিয়ার লিগ টাইটেল জেতার পেছনে সবচেয়ে বড় অবদানটা সম্ভবত আর্নে স্লটের। ঠিক 1 বছর আগে যখন ইয়র্গেন ক্লপ এই লিভারপুলের দায়িত্বটা ছেড়ে দিলেন, তারপরে তিনি যখন আর্নে স্লটকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে গেলেন, সেখান থেকেই শুরু আসলে লিভারপুলের নতুন দিনের পথ চলা। এবং আর্নে স্লট প্রথমে আসার পরে বলেছিলেন আমি কোনো রেভলিউশন ঘটাতে চাই না, আমি ঘটাতে চাই এভলিউশন। এবং শেষ পর্যন্ত এই লিভারপুল এভলিউশনই ঘটিয়েছে। আমরা দেখেছি ইয়র্গেন ক্লপের আমলে লিভারপুল খেলতো হাই অকটেন, একেবারে গেগেন প্রেসিং, হেভি মেটাল 4-3-3 ফুটবল, মানে 4-3-3 শেপে। সেটাকে কিছুটা পরিবর্তন করে আর্নে স্লট নিয়ে আসলেন 4-2-3-1-এ। এবং এই লিভারপুলে আপনি সেরকম কোনো নাম করা ফুটবলারকে সাইন করাতে দেখেন নাই যখন ওই সামার ট্রান্সফার উইন্ডোটা চলছিল। এই কারণে লোকে কেউই আসলে লিভারপুলকে এই সিজনের শুরুতে ফেভারিটও ধরেন নাই। কিন্তু আর্নে স্লট, যিনি এর আগে কখনো তার নিজের দেশ নেদারল্যান্ডসের বাইরে কখনো কোচিংই করার নাই, তিনি ইংল্যান্ডে এসে প্রথমবারের মতোই এই চমকটা কি করে দেখালেন কেউ প্রত্যাশা করেন নাই। যত পাণ্ডিত আছেন, যত লোক আছেন, একমাত্র লিভারপুল সমর্থকেরা বাদে
ইনফ্যাক্ট লিভারপুল সমর্থকেরাও বোধহয় খুব মনে প্রাণে বিশ্বাস করতে পারেন না সিজনের শুরুতে যে লিভারপুল প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতবে। সেই লিভারপুল যখন টাইটেল জিতলো তখন তারা সবার চেয়ে এগিয়ে, সবচেয়ে ভালো, এবং এটা আপনি মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে ধারণা করতে পারছিলেন যে আর্নে স্লটের এই লিভারপুল বোধহয় বাকিদেরকে ছাড়িয়ে যেতে পারে। ক্রিসমাসের টাইমে লিভারপুল সবার ওপরে, সেপ্টেম্বর মাসে লিভারপুল সবার ওপরে, এবং সিজন যখন শেষ হচ্ছে লিভারপুল তখন সবার ওপরেই থাকছে। আর্নে স্লটের এই রেকর্ডটা আপনি দেখুন, নিজের প্রথম সিজনে ইংল্যান্ডে এসে প্রিমিয়ার লিগ জেতার রেকর্ড। এর আগে ছিল 3 চেলসি ম্যানেজারের, সঙ্গে একজন ম্যান সিটি ম্যানেজার আছেন, ম্যানুয়েল পেলেগ্রিনি, জোসে মরিনিও, অ্যান্টোনিও কোন্তে এবং আর্নে স্লট। এই জায়গায় যে তিনি ঢুকে গেলেন, এর পেছনে জাদু মন্ত্র আসলে কি ছিল সেটা চলুন আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। লিভারপুল এই সিজনে সব কিছুতে বেস্ট, তাদের সেকেন্ড বেস্ট আর্সেনালের সঙ্গে তারা অনেক বেশি এগিয়ে, এবং এই যে ডেটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাদের সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগে 80টা গোল, 591টা শট, তাদের চেয়ে বেশি গোলেও কেউ শট নেয় নাই, 216টা শটস অন টার্গেট, সবচেয়ে বেশি 70.5 XG, এটাও বেশি, 136টা বিগ চান্সেস তারা ক্রিয়েট করেছে, 1274 টাচেস ইন অপোজিশন বক্স, এটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমরা একটু পেছনে চলে যাই, একেবারে ফার্স্ট ম্যাচ লিভারপুলের কোচ হিসেবে যখন ইপসউইচের বিপক্ষে লিভারপুল খেলতে নামলো, সেই ম্যাচে 2-0 গোলে লিভারপুল জিতেছিল, এবং ওই ম্যাচে লিভারপুলের ফরওয়ার্ডরা বা পুরো লিভারপুল মিলেই ইপসউইচের বক্সের ভেতরে মোট 50টা বলে টাচ করেছিল। এটা ছিল প্রিমিয়ার লিগের একটা রেকর্ড। এরপরে তার একটানা 11 ম্যাচ অপরাজিত থাকা, নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে আবার একটু অশনি সংকেত কেউ দেখতে পেয়েছিলেন, সেখান থেকে দলকে আবারও ঘুরিয়ে নিয়ে এসে নতুন করে চেনানো, এবং এরপরে একচেটিয়া দাপট। লিভারপুলের আগের সিজনের সঙ্গে এই সিজনের আপনি যদি কম্প্যারিজন করেন, এক্সজি ডেটার সঙ্গে কম্প্যারিজন করেন, তাহলে সব জায়গাতে লিভারপুলের আধিপত্য। আগের সিজনে এই যে আপনি দেখতে পাচ্ছেন 591টা শট তারা করেছে এই সিজনে, আগের সিজনে এই সংখ্যাটা ছিল 780-র মতো, অর্থাৎ এর আগের সিজনে তারা আরও বেশি গোলে শট করেছিল, কিন্তু কনভার্সন রেট তখন অত ভালো ছিল না। এই জায়গায় আপনি যে এক্সজি দেখতে পাচ্ছেন 75.5, আগের সিজনে তারা তাদের এক্সজিকে আউট পারফর্ম করতে পারে নাই, উল্টো আন্ডার পারফর্ম করেছিল। এবার তারা নিজেদের এক্সজিকেও ছাড়িয়ে গেছে। লিগে এখনো 4টা ম্যাচ বাকি আছে। আমরা যে লিভারপুলের কথা বলছি সেই লিভারপুল 38 ম্যাচ শেষে সেই ডেটার সঙ্গে কম্প্যারিজন করে আমরা বলার চেষ্টা করছি। এইখানেই আসলে আর্নে স্লটের মাহাত্ম্যটা। তিনি এই দলে খুব বেশি কিছু পরিবর্তন করাতে চান নাই ঠিকই, কিন্তু কিছু জায়গায় তিনি ইয়র্গেন ক্লপের তুলনায় পরিবর্তন এনেছিলেন, এবং সেই পরিবর্তনগুলোর ভেতরে সবার আগে বোধহয় অনেকেই কথা বলতে চাইবেন এই গ্রায়ান গ্রাভেনবার্গকে নিয়ে, যাকে ঘিরে আসলে তেমন কোনো প্রত্যাশাই এই দলটার ছিল না। ইনফ্যাক্ট লিভারপুল সমর্থকেরা হয়তো ধরে নিয়েছিলেন যে উনি অতখানি ইম্প্যাক্ট রাখতে পারবেন না, কিন্তু আলটিমেটলি তিনি হয়ে গেছেন গেম চেঞ্জার। তাকে নাম্বার 6 এর রোলে খেলিয়েছেন আর্নে স্লট। এতদিন মানে তার আগ পর্যন্ত তিনি খেলছিলেন অনেকটা নাম্বার 8 এর রোলে, এবং ওই যে 4-3-3 থেকে 4-2-3-1 এ শিফট হওয়া ওই ডাবল পিভটের একজন ছিলেন এই গ্রাভেনবার্গ। তার এই ডেটাগুলো যদি আপনি দেখে নেন, সব জায়গাতে তিনি ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড, এবং তার এই পারফরমেন্স লিভারপুলকে অনেক বেশি সাহায্য করেছে। একে তো আর্নে স্লট নিজে ডাচ এবং এই প্লেয়ারও ডাচ, সব মিলে এই দুই ডাচ কম্বিনেশন খুব ভালো মিলেছে। আবার এই ডাচ মেলাতে গেলে আপনি বলবেন ডিফেন্সের কথা, সেই ডিফেন্স নিয়েও আমাদের কথা আছে। বলা হয় যে আপনি যদি গোল কম হজম করেন তাহলে আপনি লিগ জেতার দিকে অনেক বেশি এগিয়ে যাবেন, এবং এই ইব্রাহিমা কোনাতা এবং আরেক ডাচ ডিফেন্ডার লিভারপুল ক্যাপ্টেন ভার্জিল ফন ডাইক, এই দুজনের পার্টনারশিপ লিভারপুলকে এবারে লিগ জেতাতে অনেক বেশি সাহায্য করেছে। এবং আমরা সাধারণত বলি কি উইলিয়াম সালিবা আর হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেসের কথা, কিন্তু এই দুজনের কথা আমরা কি খুব সেভাবে বলি? আপনি যদি 2023-24 মৌসুমের সঙ্গে 2024-25 মৌসুমে এই দুজনের পার্টনারশিপের পরে লিভারপুলের পারফরমেন্সের হিসাবটা করেন বা কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুই ডিফেন্সিভ ডুয়োরও বড় ধরনের অবদান আছে এবারে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পেছনে। এই দুই ডিফেন্ডারের সঙ্গে আপনি ফুল ব্যাকদেরকে মেলান, যদিও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই সিজন শেষে থাকছেন কিনা এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এখনো পর্যন্ত। পেছনে গোলকিপার আলিসন বেকার, তিনি অনেক ম্যাচে খেলতে পারেন না ইনজুরির কারণে, তার জায়গায় কেলেহার তিনিও সার্ভিসটা দিয়ে গেছেন, এবং কখনো কখনো আমরা কনর ব্র্যান্ডলিকে দেখেছি, সিমিকাসকে দেখেছি। এবার আসেন আপনি মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, পুরো সিজন জুড়ে তিনি ছিলেন ধারাবাহিক। ডমিনিক সবোসলাই স্টার্ট করেছিলেন ভালো, মাঝে হারিয়ে গিয়েছিলেন, আবার যখন ফিরে এলেন তারপরে লিভারপুলের স্ট্যাবিলিটি আরও বেশি বেড়েছে।
এবার আমাদের কথা বলা দরকার ফ্রন্ট লাইন নিয়ে। ফ্রন্ট লাইনে আসলে কি হয়েছে? লিভারপুলের ফ্রন্ট লাইন মূলত নেতৃত্ব দিয়েছেন মোহামেদ সালাহ, এবং সালাহ যখন গোল করলেন টটেনহ্যামের সঙ্গে, এরপর তো সেলফিটা তুললেন। ওই সেলফি তোলার পেছনে কারণ আছে, কারণ মোহামেদ সালাহ টপকে গেছেন সেরহিও আগুয়েরোকে, প্রিমিয়ার লিগের অল টাইম লিডিং স্কোরারে তিনি এখন 5 নম্বরে, এবং অ্যান্ড্রি কোলকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা তিনি এই সিজনেই দেখতে পারেন। আরও 4টা ম্যাচ তো তার হাতেই আছে। লিভারপুলের অ্যাটাক অনেক বেশি মোহামেদ সালাহ কেন্দ্রিক ছিল। হ্যাঁ, কখনো কখনো সাবস্টিটিউটরা ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, কার্টিস জোনসের মতো ফুটবলারও গেম চেঞ্জিং ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা সেখানে লুইসকে দেখেছি, ডারউইন নুনিয়েজ আরও একবার গোটা সিজন জুড়ে ভুগেছেন। এই সব কিছু যদি আপনি এক সুতোয় গাঁথেন, তাহলে লিভারপুলের হয়তো নেক্সট সিজনে ওই জায়গায় নতুন রিক্রুটমেন্টের প্রয়োজন থাকতে পারে। কিন্তু আর্নে স্লট এই দলটাকে নিয়ে যেভাবে প্রিমিয়ার লিগটা জেতালেন, এরপরে স্লট বন্দনা আপনি যতই করেন না কেন ততই বোধহয় কম হয়ে যাবে। এবং লিভারপুলের এই যে গোটা দলটা, এটা এখন একটা ইতিহাসের অংশ হয়েই থাকছে। লিভারপুলের অংশটা আমরা এক পাশে সরিয়ে রেখে চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে, বার্সেলোনার 3-1। বার্সেলোনা কোপা দেল রের শিরোপাটা জিতলো, এবং আপনি এতক্ষণে এর সব কিছু খুঁটিনাটি জেনেও গেছেন, কিন্তু এই ছবিটায় আমরা একটু ফোকাস করতে চাই। এই যে জোস কোন্দে একেবারে ম্যাচের শেষ দিকে গিয়ে যে গোলটা আদায় করে নিলেন, যেটাতে করে বার্সেলোনা এই ফাইনালটা জিতলো, রিয়াল মাদ্রিদকে আবার হারালো, এই কোন্দেকে হানসি ফ্লিক সিজনের একটা সময় দেরি করে আসার কারণে এক ম্যাচ বসিয়ে রেখেছিলেন, যদিও পরে তাকে বদলি হিসেবে ওই ম্যাচে তিনি নামাতে বাধ্য হয়েছিলেন। এই কোন্দে সাধারণত এর আগের সিজন পর্যন্ত আসতেন নানা রকম জামা কাপড় পরে, তিনি বেশ ফ্যাশন সচেতন, এবং ওই আধুনিক ফ্যাশনের সঙ্গে তার খুব ভালো সখ্যতা, সেটা তিনি খুব কাজে লাগাতেন। হানসি ফ্লিক আসার পরে চেঞ্জগুলো কি হয়েছে, তার ভেতরে একটা হচ্ছে ওই যে আপনি যদি 1 মিনিট দেরি করেন আপনাকে বসে থাকতে হবে, সে আপনি যে ফুটবলারই হন না কেন, তার এই ট্রান্সফরমেশন আসলে বার্সেলোনার গোটা ট্রান্সফরমেশনের কথা বলে। এবং এই যে সবাই মিলে এক জামা কাপড় পরে গিয়ে যাওয়া, এটাও আসলে খেলারই একটা অংশ। এবং ম্যাচ যখন তিনি জেতালেন, তখন আপনাকে এটা বলতেই হবে যে তিনি আসলে আনসাং হিরো। আনসাং হিরোদের ভেতরে আপনি ধরতে পারেন পেদ্রিকে, কারণ আপনি যত বেশি লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি এবং রাফিনিয়াদের নিয়ে কথা বলেন, আপনি নিশ্চয়ই কুন্দে অথবা পেদ্রি অথবা ফেরান তোরেসদের নিয়ে অত বেশি কথা বলার সুযোগ পান না। কিন্তু এই ম্যাচের উইনার কারা, এই তিনজনের উপরে ভর করেই তো বার্সেলোনা ওই ম্যাচটা জিতলো। যদিও ওই ম্যাচে পেনাল্টি নিয়ে, রেফারিং নিয়ে অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু আমাদের আলোচনা আসলে ওই দিকে যাচ্ছে না, আমরা বরং হানসি ফ্লিকেই থাকতে চাই। এবং ফ্লিক যে আরও একটা ফাইনাল জিতলেন, রিয়াল মাদ্রিদকে আরও একবার হারালেন, এরপরে হানসি ফ্লিকের ওই অ্যাটেনশন টু ডিটেইল আলোচনায় আসছে আরও একবার। আজ আমি অন্য একটা পত্রিকা পড়ছিলাম, যেখানে মুন্দো দেপোর্তিভো, যেখানে আসলে বলাই হয়েছে যে প্লেয়াররা কোন ডিম খাবেন, ওই মুরগি আসলে কোন জায়গায় থাকে, মুরগির ডিমের কোয়ালিটি কেমন, সেটার সাইজ কেমন হবে, মুরগি কি খাঁচায় থাকে নাকি মুরগি আসলে বাইরে ঘুরে বেড়ায়, এটাও নাকি হানসি ফ্লিক এখন নজর রাখেন। এই হচ্ছে তার অ্যাটেনশন টু ডিটেইলের অবস্থা। আরও একটা মজার গল্প তারা বলছে যে বার্সেলোনা ক্লাবটায় যিনি ফুড ডেলিভারি করেন ম্যাচের সময়, এক ভদ্রমহিলা, তাকে মাসখানেক আগে পাল্টে দেওয়া হয়েছিল। ওই ক্যাটারিং সার্ভিস থেকে অন্য ক্যাটারিং সার্ভিসকে বার্সেলোনা হায়ার করেছিল, কিন্তু হানসি ফ্লিক ওই ভদ্রমহিলাকেই ফেরত চেয়েছিলেন। তিনি তার ক্লাবের কর্তৃপক্ষ বা অফিসিয়ালদেরকে বলেছেন যে ওই ভদ্রমহিলা এসেই যেন খাওয়াটা দিয়ে যায়, ক্যাটারিং পরিবর্তন হোক আর নাই হোক, কারণ তিনি ওই ভদ্রমহিলাকেও নিজের টিমের একটা অংশ মনে করেন। এই যে তারুণ্য এবং একই সঙ্গে অভিজ্ঞতা, এই দুটোর দারুণ এক সমন্বয় করিয়ে হানসি ফ্লিক মাঠে যা খেলান, তার অনেক গল্প থেকে যায় আসলে মাঠের বাইরে। এবং এই যে আমরা বার্সেলোনাকে এবার দেখতে পাচ্ছি, যারা এরই মধ্যে একটা শিরোপা তুলে ধরেছে, আরও 2টো শিরোপার জন্য তারা যাচ্ছে, এবং এই পারফরমেন্সের পরে আপনার কোনোভাবেই আসলে এই সংশয় থাকার কথা নয় যে এই বার্সেলোনা পথ হারাতে পারে। যদিও সেটা সম্ভব, ইন্টার মিলানের সঙ্গে তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে এখনো, এবং লা লিগাতেও তারা 4 পয়েন্টের লিডে আছে ঠিকই, কিন্তু ওই 2টো শিরোপার পথে বার্সেলোনা ঠিকঠাক এগুচ্ছে, এই ব্যাপারে আশ্বস্ত বার্সেলোনার সমর্থকেরা যেমন হবেন, বার্সেলোনার বিপক্ষে যারা, তারাও বোধহয় ওই ভয়ে থাকবেন, এবং এই পুরো কৃতিত্বটা বোধহয় হানসি ফ্লিক পেতেই পারেন। তাকে যখন দলে আনা হলো কোচ হিসেবে, তখন যা অবস্থা ছিল বার্সেলোনার, কেউ এটাও প্রত্যাশা করার নাই যে এই বার্সেলোনা এত ভালো করবে। এই সিজনে একটার পর একটা চমক চলছে ইউরোপের টপ
5 লিগে। চলুন এবার আমরা যাই নাম্বার 3-তে, ইন্টারের দুঃস্বপ্ন আর নাপোলির স্বপ্ন, আর স্পেসিফিকলি বললে আন্তোনিও কোন্তের স্বপ্ন। এই যে চমকের কথা আমরা বলছি, সবচেয়ে বড় চমকটা বোধহয় সেরিয়াতে ঘটতে যাচ্ছে, এবং এই সপ্তাহে যা ঘটেছে এরপরে নাপোলি এখন পয়েন্ট টেবিলের সবার ওপরে। আজকের ইতালিয়ান পত্রিকাগুলো বলছে যে একরকম আন্তোনিও কোন্তে ইন্টার মিলানকে গিলেই খাচ্ছেন। এটা আমার কথা না, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন। কোরিয়ারে দেল্লো স্পোর্ট তারা বলছে ও সোলে মিও, ও মাই সোল। তারা বিশ্বাসই করতে পারছে না যে 4 ম্যাচ বাকি থাকতে নাপোলি ওপরে উঠে গেছে ইন্টার মিলানকে টপকে। লা গাজাতে দেল্লো স্পোর্ট তারা বলছে নাপোলি সিসেই, নাপোলি ইজ হিয়ার। এবং একই সঙ্গে পরের হেডলাইনটা ইনকিউবো ইন্টার কোন্তে স্কাপা, ইন্টার মিলানের দুঃস্বপ্ন এবং একই সঙ্গে স্বপ্ন হচ্ছে আন্তোনিও কোন্তের। এটার বাংলা করলে যা দাঁড়াবে তুত্তো স্পোর্ট, তারাই আসলে বলছে যে ইন্টার মিলানকে গিলে খাচ্ছেন আন্তোনিও কোন্তে। যাই হোক, এই যে পয়েন্ট টেবিলে 3 পয়েন্টের যে লিডটা নাপোলির এই মুহূর্তে রয়েছে, এটা নাপোলি ধরে রাখতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে এটা। ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে, এবং এই ইন্টারের এখনকার পারফরমেন্স আসলেই আশঙ্কাজনক। অন্ততপক্ষে নেরাজ্জুরি ফ্যানরা সেই আশঙ্কাতেই থাকার কথা। এই এপ্রিলটাকে তারা মরার এপ্রিলও বলতে পারে। যে 8টা ম্যাচ তারা খেলেছে, এর ভেতরে মোটে 2টো ম্যাচে ইন্টার মিলান জয়ের দেখা পেয়েছে। আরও যদি আপনি ছোট করে নিয়ে আসেন এই ঘটনাটাকে, শেষ 3 ম্যাচে সব কম্পিটিশন মিলিয়ে ইন্টার মিলান গোলই করতে পারে নাই। একে তো বোলোনিয়ার কাছে হার, এরপরে এসি মিলানের কাছে হেরে কোপা ইতালিয়া থেকে বাদ পড়ে ট্রেবলের স্বপ্নটা ধূলিসাৎ হওয়া, এবং এরপরে গিয়ে আবার এই সপ্তাহে তারা হারলো AS রোমার কাছে, যেখানে সোলে হয়তো বড় ক্রেডিট পাবেন। এরপরে নাপোলির ম্যাচ, নাপোলি সেই ম্যাচে জিতলো 2-0-তে। নায়ক স্কট ম্যাকটমিনেকে নিয়ে আমরা আগের সপ্তাহে কথা বলেছি, এবং তখন পর্যন্ত স্ট্যাটটা এরকম ছিল যে 9টা গোল করে তিনি ছিলেন 2 নম্বরে মিডফিল্ডারদের ভেতরে। এখন তিনি আউট অ্যান্ড আউট সবার ওপরে 11টা গোল নিয়ে। এই ম্যাকটমিনে আর এই যে লুকাকু অথবা বিলি গিলমোর, এরা সবাই আন্তোনিও কোন্তের নিজের রিক্রুট। কিন্তু তারপরও নাপোলির সমর্থকেরা কোন্তের উপরে ভরসা কি পাবে? এই যে বাকি ফিক্সচারগুলো রয়েছে নাপোলি আর ইন্টার মিলানের, এই যে 4টা করে ম্যাচ বাকি আছে, এই 4টা ম্যাচ জিতলেই নাপোলির আর কোনো দিকে তাকিয়ে থাকতে হবে না। নাপোলি আরও একবার 3 বছরের ভেতরে দ্বিতীয়বারের মতো সেরিয়ার টাইটেল জিতবে। কিন্তু আন্তোনিও কোন্তের উপরে বা তার ওই বাচন ভঙ্গির উপরে আসলে ভরসা করা যায় না। ভদ্রলোক যে কোনো মুহূর্তে মেজাজ হারাতে পারেন, এবং তার প্রভাব অনেক সময় তার দলের ওপরেও এসে পড়ে। তবে এই ফিক্সচারগুলো আপাতত নাপোলিকে খানিকটা স্বস্তি দিতে পারে। তারা যে তোরিনোকে হারালো, এরপর তাদের ম্যাচ বাকি আছে লেচে, জেনুয়া, পারমা এবং ক্যালিয়ারের সঙ্গে। এই হচ্ছে তাদের পজিশন লিগে 17, 13, 15 এবং 16। এর আগে তোরিনোকে যখন তারা হারিয়েছে, তোরিনোর অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 10 নম্বরে, ওইটা তাদের হাইয়েস্ট র্যাঙ্কড ম্যাচ ছিল। আর ইন্টার মিলানের ক্ষেত্রে বাকি 4 ম্যাচ বেশ কঠিন। ভেরোনার সঙ্গে তারা পয়েন্ট টেবিলে 14 নম্বরে, তোরিনোর সঙ্গে ম্যাচ তাদের বাকি আছে, লাৎসিওর সঙ্গে ট্রিকি ম্যাচ, খুবই ট্রিকি ম্যাচ, এবং এরপরে সেস ফ্যাব্রিগাসের কোমোর সঙ্গে তাদের সেরি আর শেষ দিনের ম্যাচ। নাপোলি এই মুহূর্তে ফেভারিট, কিন্তু নাপোলির এই সিজনের পারফরমেন্স যা, সেটাকে আপনি যদি 100-তে গেঁথে নিয়ে আসতে চান, তাহলে নাপোলির ওপরে আসলে ওই অর্থে ভরসা রাখা যায় না। ইন্টার মিলানের এখন যে দশা, সেই অবস্থার কারণে আপনি এখন বলতে পারেন নাপোলি আসলে ফেভারিট। দেখা যাক নাপোলি শেষ পর্যন্ত সেই কাজটা করতে পারে কিনা। পয়েন্ট টেবিল নয়, আজকের পয়েন্টের 4 নম্বর, 2-4। এখন কিসের সঙ্গে কি মেলাচ্ছে? কার্লো আনচেলত্তি চাপে পড়ে গেছেন, এবং মোটামুটি এটুকু নিশ্চিত যে এই সিজন শেষে কার্লো আনচেলত্তি আর রিয়াল মাদ্রিদের কোচ থাকছেন না। তিনি হয়তো ব্রাজিল দলে যাবেন, কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ কে হবেন? সেটা কি শাবি আলোনসো হওয়া উচিত। অন্ততপক্ষে বায়ার লেভারকুসেনে এখন যে অবস্থা, তাতে শাবি আলোনসোর আসলে বায়ার লেভারকুসেনেও আর থাকা হবে না মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এই গেম উইকে যখন অসবার্গকে 2-0 গোলে বায়ার লেভারকুসেন হারিয়েছে, এরপরে বিতর্ক উস্কে গেছে। কি নিয়ে? প্রথমে জোনাস হফম্যান, তার দলের এক ফুটবলার, এবং আইনরিক, এই দুজনের দুটো মন্তব্য পড়লে আপনি মোটামুটি বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আমি ডিএফবি পোকালে গোল করলাম, ওই গোলে পরের রাউন্ডে উঠলো দল। গ্লাডবাখের সঙ্গে ম্যাচে শুরু করলাম, এরপর সব হারিয়ে গেল। গতবার ওই রকম একটা মৌসুম পার করার পর এবার এভাবে ফেলে রাখলে তো কঠিন সেটা আমার জন্য।
এই হচ্ছেন হফম্যান, যিনি আগের সিজনে লেভারকুজেনের ওই ইতিহাস গড়া মৌসুমে নিয়মিত দলে খেলেছেন, কিন্তু এই সিজনে তিনি নিয়মিত দলের সুযোগ পাচ্ছেন না। ইনফ্যাক্ট একেবারে অল্প কিছু মিনিট তিনি পাচ্ছেন। এবার আসেন আইনজে কি বলছেন, আরেক গুরুত্বপূর্ণ সদস্য এই দলটা। তিনি বলছেন দলের ভেতরে অস্থিরতার শেষ নাই, খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবে এই ব্যাপারগুলো আমাদের চোখ এড়ায় না। যতই মৌসুমের শেষ দিকে যাচ্ছি ততই এগুলো দলের ওপরে প্রভাব ফেলছে। মানে প্রভাব আসলে কি ফেলছে, তারা 2 নম্বরে আছে এবং 2 নম্বর থেকেই তারা শেষ করবে। কিন্তু এই যে জাবি আলোনসো থাকবেন কি থাকবেন না, এই ব্যাপারটা এখন লেভারকুজেনের ওপরেও প্রভাব ফেলছে। এর আগের মৌসুম আপনি ফেরত যান, যখন তারা সবগুলো শিরোপার জন্য যাচ্ছিল এবং চমৎকার করছিল, ইউরোপা লিগের ফাইনালে উঠলো, বুন্দেসলিগা জিতলো, ডিএফবি পোকাল জিতছিল। ওই সময়ে জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদ তখনও চাইছিল বা এরকম গুঞ্জন শোনা ছিল। ইনফ্যাক্ট লিভারপুলকে নিয়েও অনেক রকম গুঞ্জন তখন ছিল। সেই সময় তিনি জানালেন যে তিনি কোথাও যাচ্ছেন না, তিনি লেভারকুজেনেই থাকছেন। কিন্তু এখন এপ্রিল মাস শেষ দিকে জাবি আলোনসো এখনও ক্লিয়ারলি আমাদেরকে বলতে পারছেন না যে তিনি আসলে ওখানে থাকবেন কি থাকবেন না, এবং এর বিরূপ প্রভাব পড়ছে লেভারকুজেনের ওপরে। ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ তিনি হারাচ্ছেন, তাতে মনে হচ্ছে জাবি আলোনসোর আর লেভারকুজেনে থাকা হবে না। এখন রিয়াল মাদ্রিদ তাকে ডাকবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। বুন্দেসলিগার শিরোপার মীমাংসা হয়ে যাচ্ছে। পরের সপ্তাহে যদি লাইপজিগের সঙ্গে বায়ার্ন মিউনিখ না হারে, তাহলে বায়ার্ন মিউনিখ আরও একবার 34তম বারের মতো শিরোপা জিতবে। কিন্তু হ্যারি কেইনের ওই ম্যাচে খেলা হবে না। এই হচ্ছে হ্যারি কেইনের কপাল। তিনি এলেন বুন্দেসলিগায় একটা শিরোপা জিতবেন বলে, ফার্স্ট সিজনে পারেন নাই লেভারকুজেনের জন্য। এবার যে ম্যাচে তারা শিরোপা জিতবে সেই ম্যাচে তার খেলা হবে না, সাসপেনশনে। এবং হ্যারি কেইন একটা যে ইয়েলো কার্ড দেখেছেন, এরপরে তিনিও তার রাগ ঝাড়ছেন। তিনি বলছেন এ কেমন অদ্ভুত সিদ্ধান্ত, এইটা ইয়েলো কার্ড হয়? আসলে কেউ কেউ আলিয়াঞ্জ এরিনায় এসে নিজেকে জাহির করতে চায়। আমি জানতাম আমার 4টা ইয়েলো কার্ড হয়ে আছে, এই জন্যই কষ্টটা হচ্ছে। এই নিয়মটাও জাতা, 34 ম্যাচ ধরে 5টা ইয়েলো কার্ড পেলেই সাসপেনশন। কি পাগলামি! এইটুকু আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রিমিয়ার লিগে সাসপেনশনের নিয়মটা যেরকম, বুন্দেসলিগায় সেরকমটা না। 34 ম্যাচ, এর ভেতরে আপনার যদি 5টা ইয়েলো কার্ড হয় তাহলে আপনি পরের ম্যাচে সাসপেন্ডেড। প্রিমিয়ার লিগের নিয়মটা আলাদা, সেখানে আবার ম্যাচ ডের হিসাব আছে। ডিসেম্বর পর্যন্ত একরকম, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একরকম। এখানে কিছু হিসাবের ম্যাচ আছে। এরপরে 5টা ইয়েলো কার্ড হলে আপনি সাসপেনশনে পড়বেন। কিন্তু বুন্দেসলিগায় সরাসরি আপনাকে 5টা ইয়েলো কার্ড হলেই সাসপেনশনে পড়তে হবে। হ্যারি কেইন ওইটাই ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে নিয়মটা পরিবর্তন করা দরকার। 34 ম্যাচের ভেতরে 5টা ইয়েলো কার্ড হতেই পারে। তো ওই ইয়েলো কার্ড নিয়ে তার কমপ্লেন আছে, সিস্টেম নিয়েও তার কমপ্লেন আছে। এরপরে অবশ্য নিজের নিয়তি মেনে নিয়েছেন যে এটাই আমার নিয়তি, আমার কপাল তো আসলে এরকমই হয়েছে, আমি তো কখনো শিরোপা কিছু জিতিনি। লাইপজিগের সঙ্গে খেলা হবে না, ব্যাপার না, সবার চেয়ে বেশি উদযাপন করব। পরের সপ্তাহে দেখার বিষয় থাকবে যে হ্যারি কেইন আসলে উদযাপন কি করে করেন। পয়েন্ট নাম্বার 5-এ চলে যাই, ফর আ স্পট। কোন স্পটের জন্য? চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য। আমরা চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিয়ে প্রিমিয়ার লিগের হিসাব নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এবার কথা বলছি লিগ আ এবং সেরি আ নিয়ে। লিগ আতে পিএসজির কাজ হয়ে গেছে, কিন্তু পিএসজি হেরে বসেছে নিসের সঙ্গে এই সপ্তাহে। তাতে এমন কোনো নড়চড় হয় নাই, কিন্তু এই 2 থেকে 7 পর্যন্ত এই ক্লাবগুলোর পয়েন্ট আর গোল ব্যবধান যদি আপনি একটু মেলানোর চেষ্টা করেন তাহলে বুঝবেন কতখানি টাইট এই মুহূর্তে এই লিগ আর অবস্থা। 31 ম্যাচ শেষে মার্শেই পয়েন্ট টেবিলের 2 নম্বরে, যাদের পয়েন্ট 58, আর 7 নম্বর থাকা স্ট্রাসবুর্গ তাদের পয়েন্ট 54। তারা আছে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের আশায়। এইখানে নিয়ম হচ্ছে 3 পর্যন্ত দলটা সরাসরি পরের বার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। এর পরের দলটাকে কোয়ালিফায়ার্স খেলতে হবে, এরপরে ইউরোপা লিগ, কনফারেন্স লিগের হিসাব নিকাশ। পিএসজির হিসাব বাদ দিয়ে আপনি যদি এই 2 থেকে 7 পর্যন্ত বাকি লড়াই দেখতে চান, সেটাও আপনি দেখে আসলে যথেষ্ট মজা পাবেন। এই দলগুলো গত কয়েক সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, মার্সে বহুদিন পরে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার অপেক্ষায় আছে। সেরিয়ার অবস্থাও অনেকটা ওই একই রকম। আতালান্তা ড্র করেছে এই সপ্তাহে, তাদের ওই 3 নম্বর 4 নম্বর এর ভেতরে ঘোরাফেরা করতে হচ্ছে। ইউভেন্টাস জিতেছে, যাদের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 62। বোলোনিয়া, এএস রোমা, লাৎসিও 6-7। লাৎসিওর অবশ্য একটা ম্যাচ বাকি রয়েছে, আমি যখন কথা বলছি সেই সময়। রোমা বড় ক্রেডিট পাবে, 18 ম্যাচ আনবিটেন ক্লদিও রানিয়েরির দল। এবং এই রোমা যদি পয়েন্ট টেবিলের 4 থেকে শেষ করতে পারে, এই গোটা সিজনের সবচেয়ে বড় চমকগুলোর একটা হয়তো শেষ পর্যন্ত হবে। 2 জন কোচ তারা এর আগে বরখাস্ত করেছে। পাওলো দিবালা ইনজুর্ড, তার জায়গায় আরেক আর্জেন্টাইন সোলে, তিনি আসলে তার ম্যাজিকটা দেখাচ্ছেন, যিনি অনেকটা উইং ব্যাকের রোলেও কখনো কখনো খেলছেন। ইন্টার মিলানকে হারিয়ে রোমা এইবার চমক দেখিয়েছে। এই সপ্তাহে আমার এই ছিল সেরা 5 পয়েন্ট। আমি জানি না কিছু মিস করে গেলাম কিনা, তবে আপনার মন্তব্য জানতে চাই লিভারপুল নিয়ে, বার্সেলোনা নিয়ে, আর আমি যদি কিছু মিস করে থাকি সেসব নিয়েও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.